এবার কথা হচ্ছে যে গল্প গল্প বলা, আর গল্প কীরকম গল্প বলবো আজকে আমি ঠিক নিজেও জানি না। আজকে নেহাটা হচ্ছে শুধু এই কারণে যে আজকে আমি একটুখানি ফ্রি মুডে বসে কথা বলতে পারবো, কেননা মেয়ে আছে, ওই দেখো চালু। যাই হোক, এবার প্রথমে একটা তোমাদের ছোট একটা গল্প বলি, যেটা হচ্ছে একটা ঠিক গ্রাম নয়, আর একদম টাউন বললে পর সে টাউনটাও নয়, এরকম একটা জায়গার ঘটনাটা। আচ্ছা, প্রথমে চালু করছি আমি তোমাদের একটা ভূতেরই গল্প। কিসের গল্প আমি জানি না, তোমরা শুনে বলবে এটা ভূতের বা কিসের, আমি ঠিক বুঝতে পারিনি। একটা বাড়িতে মানে একজন ভদ্রলোক, অমিত নাম, তার বিরাট বড় বড় ব্যবসা আছে, সব কিছু আছে, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নেই। 2 ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। ছেলেটি বড়, মেয়েটি তার থেকে ছোট। তো তারা যেখানে থাকতেন সেখান থেকে মানে যে কোনো কাজে গেলে গাড়িতে করে করে সব যায়। মেয়েটি সে কলেজ যাওয়া বা কিছু করা সে চেষ্টা করতো, বেশিরভাগই কলেজে গেলে গাড়ি নিয়ে যেত, আদারওয়াইজ সে গাড়ি ব্যবহার করতো না, হেঁটে কখনো সাইকেলে বন্ধুদের সাথে। ও একটু ভালোবাসতো এগুলোকে, এনজয় করতো। এখন তা হলো, কিন্তু মেয়েটি ছিল দেখতে খুবই সুন্দরী, যার ফলে প্রত্যেকে বাড়ির থেকে বেরোলে পরেই প্রত্যেকের নজর থাকতো মেয়েটির উপরে দেখার জন্য। ও কোনটা পরোয়া করতো না। এখন কিন্তু বড় ছেলে যে ভাই, বিশেষ বড় না, ওর থেকে বছর 2-3 বড়, সে সবসময় খেয়াল রাখতো নিজের বোনের উপরে, যে ও যাচ্ছে কি হলো, কি পেছনে যেতে হবে কি না, বা মানে যেরকম মানে বড় ভাইরা খেয়াল রাখে তার থেকেও বেশি পজিটিভ ছিল ও। ঠিক আছে, একদিন ও যখন কলেজ থেকে বেরিয়েছে, এবার বলি ওদের বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার মানে গেলে পরে সেই জায়গাটাতে গভর্নমেন্টের একটা আছে, তোমার কি বলে মর্গ আছে। তার থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছে হসপিটালের মর্গটা হচ্ছে ওই জায়গাটায়। আর মর্গের এই পাশে একটা বাড়ি ছিল, পুরনো বাড়ি। সেই বাড়িটাতে এখন কেউ থাকে না, খালি পড়ে আছে। এখন খালি পড়ে আছে তো ঠিক আছে, তাকে সবাই দেখে কিন্তু কেউ যায় না, কারণ কি ওখান থেকে এটা বলে দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে পোড়ো বাড়ি এবং এখানে ভূত আছে। এখন ভূত আছে বলে এই জিনিসটা শুনে প্রত্যেকে ভয় পেয়ে যায়, এবং সন্ধ্যে হলে পরে 8টা বাজলে পর সেই রাস্তা থেকেও যাতায়াত করতে চায় না, অন্ধকার হয়ে যায় অটোমেটিক্যালি। ওই যে রাস্তার যে ল্যাম্পপোস্টের যে লাইট, সেটাকেও বন্ধ করে দেয়। কে করে বা কারা করে সেটা কেউ জানতে পারেনি। যাই হোক, একদিন কী হয়েছে, ও মেয়েটি যখন কলেজ থেকে ফেরার সময় ও দেখতে পেল যে মা ডিস্টার্ব হচ্ছে, কুকুরটা বাইরে গেট খুলেছে, কুকুরটা বাইরে বেরিয়ে গেছে, প্লিজ। তো তখন ও ওখান থেকে বেরিয়েছে, সেদিনকে ও সাথে গাড়ি নেয়নি এবং বাবাকে বলেছিল তুমি ড্রাইভার পাঠাবে না, আজকে আমি বন্ধুদের সাথে একটু দেরি হবে, তারপর আমি চলে আসবো, চিন্তা করো না। বাবা বলেছেন ঠিক আছে। এখন বেশি তো বলা যায় না, ঠিক আছে। ও কলেজ থেকে বেরিয়ে ও বন্ধুদের সাথে চা কফি যা করার সমস্ত করেও বাড়ির দিকে আসছিল। একটা রিক্সা নিয়েছিল, রিক্সা করে আসছিল। রিক্সাওয়ালাকে বলেছে যে কাকা একটু তাড়াতাড়ি চালাও, অন্ধকার হয়ে গেছে, বাবা মা রাগ করবে, সে কথাও বলেছে। এর মধ্যে দাদার ফোনও গেছে, তুই কত দূর? বলছে দাদা এই তো পৌঁছে এসছে, মোড়টা পার করছি। ও দাদার তখন খুব চিন্তা হয়েছে, কেননা ওই জায়গাটাতে ওই যে বাড়িটা সবাই বলে ভূত, কিন্তু ওর দাদার মনের মধ্যে কথা হচ্ছে যেটা ভূত কিছুই নয়। তার মানে যত রকম অসামাজিক কাজ এর ভেতরেই হয়, এবং সেটাকে যেন সাধারণ মানুষের চোখে না আসে সেই কারণে এরা ভূত বলে লাগিয়ে রেখেছে। কিন্তু যাই হোক না কেন, আমার বোন বাড়িতে ফিরে এলে আমার হয়ে গেল, মনে মনে সব ভাবছে, অনেক চিন্তা করছে। যখন মেয়েটি মগটা ছাড়িয়ে ওই বাড়িটাকে ক্রস করবে রিক্সাটা, ঠিক সেই মুহূর্তে রিক্সাওয়ালাকে কেউ ধাক্কা মেরেছে।
ধাক্কাটা মেরেছে পর মেয়েটা দেখেছে যে একজন লোক তার চোখ নাক মুখ সমস্ত কালো কাপড় দিয়ে বাঁধা, এবং সেই যে ধাক্কাটা মেরেছে সে দেখেছে, বলছে কী করছেন? মেয়েটি এটাও বলেছে কী করছেন? পেছন দিয়ে অন্য একজন, কারণ রিক্সাটা থেমেও গেছে, থেমে যাওয়ার ফলে পেছন থেকে আরেকজন কেউ এসে মেয়েটার মুখে রুমাল দিয়ে, সাদা রুমাল ছিল, এটাও পরে জ্ঞান পড়ার পর বলেছে, সাদা রুমাল দিয়ে মুখটাকে ঢেকেছে কি ওই যে রুমালটার মধ্যে দিয়েছিল তোমার ক্লোরোফর্ম, যার ফলে ও বেহুশ হয়ে গেছে। এবং ওই রিক্সাওয়ালাটাকে ওরা খুব মেরে ওকেও বেহুশ করে ওখানে ফেলে রেখেছে, এবং রিক্সার যেন জ্ঞান ফিরলে রিক্সা নিয়ে যেতে না পারে, রিক্সার চাকাগুলো সব হাওয়া বার করে দিয়ে পাঞ্চার করে দিয়েছে। ঠিক আছে ভাই, রিক্সাটা তো পড়ে আছে। এবং ওরা মেয়েটিকে তুলে নিয়ে গেছে, আর মেয়ের তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওর দাদা গাড়ি নিয়ে বেরিয়েছে, চারদিকে খোঁজ করে বলে এই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তা তো কিছু নেই। তখন দেখা রিক্সা এরকম দাঁড়িয়ে আছে, গিয়ে দেখে একটা রিক্সাওয়ালাটা পড়ে আছে নিচে। এবার ওর ভাই তো খুব চিন্তা হলো কী হবে। ও সেখান থেকে নিয়ে রিক্সাওয়ালাকে অনেক করে জাগানোর চেষ্টা করলো, জল ছিটা দিতে জাগলো। ওর জ্ঞান ফেরার পর ও বলছে যে বাবুজি আমার কিছু জানা নেই, একজন এসে আমাকে আগে মারলো, আমি রিক্সা দাঁড় করাতে আমাকে মুখের মধ্যে কিছু যারা চাপা দিল এবং তাতে বেহুশ হয়ে গেলাম। আমি এখানে পড়ে আছি, কতক্ষণ পড়ে আছে আমার কিন্তু জানা নেই। তো বলছে তোমার রিক্সাকে কোনো মেয়ে উঠেছিল? বলে হ্যাঁ, বিবিধি ছিলেন পেছনে বসার, তো তাকে তো দেখতে পাচ্ছি না, তিনি কোথায়? বলছে সেটা আমরা কী করে জানবো, আমি তো তোমাকে জিজ্ঞাসা করছি, বা কোথায় নিয়ে গেছে বা কোন দিকে গেছে। বলে আমি তো কিছুই জানি না, আমার তো বসেই নেই। এই এখন আপনারা আমার জ্ঞান ফেরালেন, তাই আমার জ্ঞানটা ফিরলো, আমি তাই শুনছি। এটা তো আমারও খুব চিন্তা হচ্ছে, কেন উনি বলেছিলেন যে তাড়াতাড়ি চলো কাকা, বাড়িতে না গেলে দেরি হয়ে গেলে বা আমার খুব বকবে, চিন্তা করছে। এবার ও দাদা বুঝতে পেরেছে যে আমার বোনকে তোকে উঠিয়ে নিয়ে গেছে, কি করে, কোন রাস্তায় যাবে। ও সিধা ওখান থেকে চলে গেল পুলিশ স্টেশন। আর কয়েকজন বন্ধুকে ফোন করে বললো, দেখ আমি খুব বিপদে পড়েছি, তোরা যদি পারিস সেখানে চলে আয়। বলে কোন জায়গাটাও বলে দিয়েছে, ওই পোড়ো বাড়ির সামনে, আমার যেটা সন্দেহ পোড়ো বাড়ির সামনে, তোরা চলে আয়। হাই বিষয়া, আমি কোনো কমেন্টসে এতক্ষণে একটা দুটো করে কমেন্ট ঢুকছে, আমি দেখতে পাচ্ছি। গর্জিয়াস, আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে ও গেছে থানায় গিয়ে ওর বাবাকে অল্প বিস্তর সবাই চেনে, ভাই পয়সাওয়ালা মানুষ, যাই হোক। এখন ওখানে গিয়ে থানায় গিয়ে ও বলেছে যে আমাকে সময় নষ্ট করা, আমার কোনো কিছু লেখার বা কথা বলার সময় নেই, আমাকে শুধু আপনারা আমার সাথে চলুন, আমার বোন ভীষণ বিপদে পড়েছে, এবং সেটা আমি এক্ষুনি যদি ওকে উদ্ধার না করতে পারি তাহলে জীবনভরের জন্য আমার বোন বোধহয় ঠিক থাকবে না। তখন পুলিশ অফিসার যিনি বসেছিলেন তিনি বলছেন যে আপনি মশাই একটু কথা বলুন বা একটা ডায়েরি তো লিখুন। বলছি ডায়েরিটা আমি আপনাদের পরে 1 পাতা না 5 পাতা লিখে দেবো, কিন্তু এখন আমার সময় নেই, প্লিজ আমাকে হেল্প করুন। এর মধ্যে দুজন যে দারোগাবাবু বসেছিলেন তিনি ওকে দেখে চিনতে পেরেছে, বলে তুমি ফলানার ছেলে না, অমিতবাবুর ছেলে না? বলে হ্যাঁ আমি তারই ছেলে, আপনি প্লিজ আমাকে দুজন মেয়েদের সাথে দিয়ে আপনারা চলুন। মনে হচ্ছে আমি যা সন্দেহ করছি সেখানে আমার বোনকে পাবো, আর যদি সময়কালে পৌঁছতে পারি তাহলে আমার বোনের, বুঝতেই পারছেন আমার বোন জোয়ান মেয়ে একটা, তার সব কিছু বেঁচে যায়। ও রিকোয়েস্ট করাতেও বলার যে স্টাইলটা, তাতে ওনার প্লিজড হয়ে যান এবং হয়ে বলেন চলুন আমরা আপনার সাথে যাচ্ছি। কিন্তু আপনি কি করে শিওর হলেন? ওটা তো পুরো বাড়ি, ওখানে তো থাকে না, বা থাকে না বলেই তো আমি কথাটা বলছি আপনাকে, যেটা পুরো বাড়ি এটা তো আমি জানি, এবং ওখানে কেউ থাকে না সেটাও আমি জানি, কিন্তু আমার মন বলছে যে ওখানেই ও পাওয়া যাবে। তা বলছে ঠিক আছে আপনি যখন বলছেন চলুন। আর এখানে যে বন্ধুদের যে ফোন করে ডাকিয়েছিল, সেই অনেক বন্ধুরা তারা তাদের গাড়ি, স্কুটার, মোটরসাইকেল যা যা পেরেছে সব নিয়ে সেখানে হাজির হয়েছে। কিন্তু সেখানে হাজির হওয়ার পরেও ও শুধু বলেছিল ফোনে যে তোরা কোনো রকম আওয়াজ করবি না, গাড়ি বা মোটরসাইকেল যা রাখবি দূরে রাখবি, যেন কেউ টের না পায়, কারণ আমি খুব বিপদে আছি। কারণ ও জানতো যে যদি ওরা টের পায়, কারণ ও 6 সেন্স বলছিল যে এখানেই পাওয়া যাবে, যদি ওরা টের পেয়ে যায় যে আমরা কেউ টের পেয়ে গেছে, তাহলে যদি আমার বোনকে মেরে ফেলে। তো পুলিশ ওরা এসে পুলিশের জিনিস দাঁড় করে দিয়ে ফটাফট ওর বাড়িটাকে চারদিক দিয়ে ঘিরে নিয়েছে সবাই, কিন্তু সবাই মুখ বন্ধ। ওর বড় ভাই কি করেছে, সেও একটা রুমাল বেঁধে নিয়েছিল মুখে,
বাড়ির পেছনটা যেতে গিয়ে সেখানে একটা জানলা ছিল, জানলা কোনো শিক নেই, কোনো কাচ নেই, কিছু নেই, খোলা, সেটা ওরা ভুলে গেছে। ও সেখানটা দিয়ে এরকম একটা যে পাথরের ওপর দাঁড়িয়ে ভেতরে উঁকি মারতে দেখে যে সব বসে ড্রিঙ্কস করছে, নানা রকম মুরগি ফুলগি সব রাখা, সব খাচ্ছে আর ড্রিঙ্কস করছে। আর ওখানে বোনটা হাত পা মুখ সব বাঁধা, একটা চেয়ারের সাথে টাইট করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তো ঠিক আছে, বেঁধে রেখেছে দেখে তারপর ও নিচে নেবে। ও পুলিশওয়ালাদের বললো যে ওই তো ভেতরে বাধা বসে আছে, ওরা এখন মদ খাচ্ছে, এই অবস্থায় সেটা করুন। তখন গিয়ে যে পুলিশের লোকেরা তারা ওদিকে করোনা গেটের সামনে গিয়ে তো বলছে যে নক করেছে, নক করতে ভেতর থেকে আওয়াজ এসছে, কে রে? আর বাজে লোক তো যাচ্ছে, তা একটা গালাগাল দিয়ে বলেছে কে রে। তো পুলিশে তখন আর সময় নেয়নি, কারণ আগে তো পুরনো বাড়ি, অনেক আগেকার বাড়ি, সবই নড়বড়ে করছে, দরজায় ওরা লাথি মারি ভেঙে দিয়েছে, ভেঙে গিয়ে হুড়মুড়ি সব ঢুকেছে। 4 জন পুলিশ একসাথে ঢুকেছেন উইথ গান। বাস গিয়ে এদের তো ধরার আগে একজন গিয়ে মেয়েটাকে গিয়ে ধরেছে, ধরে ওর নাক হাত পা সব খুলে দিয়ে, মুখ টুক খুলে দিয়ে বলছে তুমি সেফ পয়েন্টে তুমি তুমি বেরিয়ে তোমার দাদা আছে বাইরে, দাদার কাছে দাঁড়াও। এদের 4 জনকে ধরা হয়েছে। ধরার পরে তখন এরা তো চেষ্টা করেছে, কেউ পায়ের তলার যে প্যান্টের তলার যে চাকু রেখেছিল সে বের করছে, বলছে তোরা যত কিছু বার কর, তোদের বাঁচার কোনো উপায় নেই, কেন আমরা সবাই পুলিশ, আমাদের সবার সাথে সব কিছু আছে, চাইলে তোকে এক্ষুনি গুলি করে তোদের 4টাকে মেরে ফেলতে পারি, কিন্তু তোদের মারলে পর তো জানতে পারবো না যে তোরা কারা, কোথায় থাকিস, কি করিস। তার মানে এখানে যত রকম কাজকর্মগুলো হয়, সবাই বলে এখানে ভূত আছে, সব কেউ বলে যে অমুকের মেয়ে হারিয়েছে, তমুকের মেয়ে পাচার হয়ে গেছে, তার মানে এখান থেকেই হয়, সমস্ত জানতে হবে আমাদের। এটা একটা লম্বা প্রসিডিওর, যা জানবো তোদের থেকে, কিন্তু তোদের তাড়াতাড়ি মারবো না। তারপর পুলিশে ওদের হ্যান্ডকাপ লাগিয়ে সব গাড়িতে তোলে 4টাকে। মেয়ে তখন কোনো রকমের মানে জ্ঞানটা আছে, কিন্তু সেরকমভাবে নেই। তো দাদা পুলিশকে বললো যে আমি আমার বোনকে নিয়ে দিদি একটু পরে আসি থানায়। বলছে না, আপনাকে তো এখনই আসতে হবে, এই অবস্থায় আসতে হবে। বলে চলুন। গাড়িতে বসে জলের ছিটা পিটে দিতে ওর একটুখানি জ্ঞানটা ফিরল ঠিক মতন। তখনও কাঁদছে। তো দাদা বলছি যে এখন তো কেঁদে লাভ নেই, কাঁদছিস কেন? তোকে তো আমরা পেয়ে গেছি, তোর তো ভাগ্য ভালো, তোকে আমরা পেয়ে গেছি, এখন কাঁদছিস কেন? এখন কাঁদতে হবে না, চল আমাদের থানায় যেতে হবে। বল দাদা আমি থানায় কেন যাবো, আমি তো কিছু দোষ করিনি। তো বলছে তুই দোষ করিস নি, কিন্তু তোর সাথে দোষ তো হয়েছে, যেটা ঘটনা তো ঘটেছে, সেটা ওনাদের বলতে হবে। আমিও তখন কিছু লিখতেও পারিনি, বলতে পারিনি, কিন্তু ওনারা আমাদের সাহায্য করেছেন, চল। গেছেন ওখানে, যার পর পুলিশের সব যেরকমভাবে ডিটেলসে জিজ্ঞাসা করে যে কী হয়েছিল। তখন মেয়েটি বললো যে দেখুন আমি রিক্সা করে আসছিলাম, এটা আমার ভুল, কেন আমি জানতাম যে এই পুরো বাড়ির সামনা দিয়ে সন্ধ্যে পর কেউ যায় না, তাই আমি ভাবলাম এটা তো এখান থেকে এখানে কী আর হবে। তো আমি রিক্সাওয়ালাকে বলেছিলাম ও যে কাকা একটু তাড়াতাড়ি নিয়ে চলো, হঠাৎ করে কেউ এসে ওনাকে মারতে রিক্সাটা দাঁড়িয়ে যায় এবং কাকা পড়েও যান। তখন মুখের মধ্যে একটা রুমাল দিয়ে চেপে ধরাতে ওইটুকু আমি দেখেছিলাম। আর সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেকজনকে এসে আমার মুখের মধ্যে সাদা রুমালটা ছিল, তার মধ্যে কিছু ছিল যেটা গন্ধেতে আমার কীরকম গায়ের মধ্যে হতে লাগলো। আমি তারপর আমার জ্ঞান নিয়ে আমি এখন যা আপনার সাথে কথা বলছি। তবে ওরা যে আমাকে বাজছে এটা আমি বুঝতে পারছিলাম, ওরা নিজেরা কথা বলছিল সেগুলো আমি শুনছিলাম, আমি সব শুনেছি। বলে কী শুনেছো তুমি বলো? বলছে কিছু না, ওরা নিজেদের এনজয় করার জন্য নিয়ে এসেছিলো। এবং তারপর লাস্টকালে একজনকেও আমি গলার আওয়াজ শুনলে বলতে পারবো আমি গলার আওয়াজটাই শুনেছি, দেখতে তো কাউকে পাইনি কারণ আমার চোখে বাধা ছিল। সে বলছিল যে তারপরে আমাকে ওরা মেরে ফেলবে, মেরে মর্গ আছে ওই মর্গের পেছনে ফেলে দেবে, এটা ওদের প্ল্যান ছিল। বলছে এরা নিজেরা যে কথা বলেছে তার মধ্যে তুমি বুঝতে পারছো এরা কোথায় থাকে বা কী কাজ করে। বলে কাজ হচ্ছে ওদের এটাই, হয় লুটপাট করা, ইয়াং মেয়েদের তুলে নিয়ে যাওয়া। কারণ ওরা নিজেরাই বলছিল যে আমি হচ্ছে ওদের 20 নম্বর। তো বলছে এটা কত? একজন বলেছে ক নম্বর হলো রে? বলে 20 নম্বর। তার মানে তখন পুলিশ বললো তার মানে তুমি ছিলে 20 নম্বর, ঠিক আছে। পুলিশ সব শুনলো,
শুনে মেয়েকে বললো যে এবার আপনারা ওকে নিয়ে যান, যদি কোনো সময় আমাদের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনাদের থানা আসতে হবে। তো উনি বললেন, দাদা বলল যে ঠিক নিশ্চয়ই, যদি আপনাদের কোনো রকম কোনো কিছু প্রয়োজন পড়ে বলবেন, আমাকে ফোন করবেন, ফোন নাম্বার দিয়ে দিল, আমাকে ফোন করবেন, আমি আসবো। তবে বোনকে কিন্তু আমি আনবো না, আমি নিজে আসবো। বলে ঠিক আছে। বাড়িতে এলো, বাড়িতে এসে সমস্ত ঘটনা বলতে মা বাবা খুব দিচ্ছেন। তো বাবা তখন লোক লাগালো যে বাড়িটার মধ্যে ঘটনা সত্যিকারে কী হয়। কারণ পুলিশ যা করবে সে তো করবে, তার নিজের নিয়মে করে যাবে, কতটা করবে সেটাও কেউ জানে না, তবে করেন না এমন নয়, সবাই তো একরকম হয় না। তাহলেও উনি ওনার তরফ থেকে লোক লাগালেন এবং নিজে পরের দিন থানায় গেলেন, বড়বাবুর সাথে সবার সাথে দেখা করলেন, করে বলল যে আপনার ওখানকার জন্য যদি আপনি দেখেন যে ওটাকে ভাঙা বা কিছু করার জন্য আপনাদের কোনো অর্থ বা কিছুর প্রয়োজন, তো যদিও আপনাদের প্রয়োজন পড়ে আপনি আমাকে বলবেন, আমি নিতে রাজি আছি। কেন শুধু আজকে আমার মেয়ে উঠে গিয়েছিল, আপনাদের সহায়তায়, উনি বলেননি ছেলের কথা, ছেলেকে ক্রেডিট দেননি, দিয়েছেন ক্রেডিটগুলো পুলিশওয়ালাকে, যে আপনাদের জন্য আজকে আমার মেয়ে সসম্মানে ঘরে ফেরত এসেছে। কাজে আমি চাই, যেমন ওরা বলেছে এটা 20 নম্বর, তার মানে তার আগে যে 19টে মেয়ে, সে তো কারো সন্তান ছিল, বিনা কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায়, তার বাড়ির লোকেদের কথা চিন্তা করলে গায়ের মধ্যে কাটা দেয়। তো আমি চাই এগুলো একদম পুরোভাবে এমনভাবে হয়ে যাক যেন এখানে এরকম কাজকর্ম আর না চলে। এটা যখন পুরো বাড়ি, তো এটাকে ভেঙে দিন, হয় যদি জানেন, যদি খোঁজ করে পান যে এটা কার, তাকে ডাকানো হোক, তাকে ডেকে তার সামনে করা হোক, বা যেভাবেই হোক এটাকে নষ্ট করতে হবে। এই জায়গাটা এভাবে থাকতে দেওয়া যেতে পারে না। যতদিন না মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে, আমাদের অনুরোধ, আমাদের বলবো আমি, কেন প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকের ঘরে মেয়ে বউ আছে, আপনারা একজন কাউকে দেবেন যে সন্ধ্যে পরে 8টা থেকে বা 7টা থেকে হোক, সে ডিউটি করবে এখানে সকালবেলা পর্যন্ত, তাকে কারোর প্রাণ বেঘরে না যাক। তখন তারা বললো যে ঠিক আছে, আপনি যখন কথাটা বললেন, এটা আমরা উপর মহলে জানাচ্ছি, সেই হিসেবে কাউকে ওখানে অন ডিউটিতে রাখা হবে। তারপর থেকে বাস ওরা বাড়িতে এলেন, মেয়েও ঠিক আছে দাওয়া, তখন থেকে সে মেয়ে সতর্ক হয়ে গেল। শুধু সতর্ক নয়, ওর বাবা উইথ বাউন্সার মেয়েকে বলেছে তুমি যখন যাবে বাইরে এই গাড়ি নিয়ে যাবে, আর এই গাড়ি ছাড়া তুমি অন্য কোনো গাড়ি তুমি বাবা করবে না, তোমার সাথে বাউন্সার থাকবে। আগে তুমি ন্যাক করেছিল যে বাবা আমার বন্ধু আমাকে হাসবে, বলবে তুই এমনকি তোমাদের চোখে তো আমি খুব সুন্দরী, তাই বলি কি আমার থেকেও সুন্দরী মেয়েরা আছে। হ্যাঁ, কমেন্টস, এক্সকিউজ মি, 1 মিনিট। হ্যাঁ, এখন কমেন্টস আসছে, আমি পড়িনি এখনও, দেখছি দাঁড়া। তো আমি বাউন্সার নিয়ে চললে আমার বন্ধুরা তো হাসবে, বলে হাসুক, সবার আগে তোমার নিরাপত্তা হচ্ছে আমাদের কাছে দাবি, পরেরটা আমরা জানি না, তুমি এখন থেকে বাউন্সার নিয়ে চলবে। তো তারপর থেকে মেয়ে যেখানেই যেত, এখন নিজে প্রাইভেসি বলে কিছু আর থাকতো না। তবে শেষকালে বাউন্সার যে তাকে পটিয়ে বন্ধুদের সাথে একটুখানি কফি হাউসেও যেত, হ্যাঁ গাড়ি যেত, ও গাড়ি থেকে নেমে চলে যেত, বাউন্সার সেখানে আর দাঁড়াতো না। ওটা ওরা নিজেরা পটিয়ে নিয়েছিল যে দেখ ভাই আমাকে একটুখানি তো বন্ধুর সাথে গল্প করতে দে, সেখানে দাঁড়িয়ে থাকলে পর আমরা কি প্রাণ খুলে একটু গল্প করতে পারি, হাসতে পারি, সেটুকু হয়েছিল। কিন্তু এভাবে ওরা কেসটাকে মিটিয়ে নিল। এবার দেখো, সবাই বলতো কি না ভূত আছে, ভূত কিচ্ছু ছিল না, ওর ভেতরে জলজান্ত মানুষ ছিল। ওটা ধরা পড়েছে কি, মানুষগুলো তো ধরা পড়লো, বাড়িটা পরে ভাঙা হলো কি হলো না সেটা বলতে পারবো না আমি। কী হয়েছে, কী সাংঘাতিক, খুবই সাংঘাতিক রে। তবে হ্যাঁ, ওই যে এই কথাটা আমাকে খুব ঠিক লেগেছে, যে সব থেকে বড় কথা হচ্ছে যে ওর ভাই কিভাবে ব্রেনটা লাগালো। ও বলছে যে আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা পোড়ো বাড়ির সামনে দোহাইকে দিত লোকে, মর্গ আছে না, মর্গের
আত্মারা সব ওখানে ঘুরে বেড়ায়। মর্গের আত্মাগুলোর আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, পুরো বাড়ির সামনের সন্ধ্যের পর থেকে ওখানে তারা আড্ডা মেরে বসে থাকে আর সকাল পর্যন্ত থাকে, তারপর তারা চলে যায়। ওকে যদি মানতে চেয়েছিল না, ওর প্রথম থেকেই যখনই ওর বোনকে পাওয়া যায়নি তখনই প্রথম শখটা গেছে যে এইখানটা পর্যন্ত আমার বোনের সাথে কথা হয়েছে, তারপরে সব ফোন আমরা কেউ পাইনি। ওর ওই ওই খবরটা যদি ওর মাথার মধ্যে তখন স্ট্রাইক না করতো, পুলিশরা জিজ্ঞাসা করেছিল যে আপনি কি করে জানতে পারলেন যে ওখানেই থাকতে পারে। বলে এটা আমার সিক্স সেন্স বলছিল যে একটা জায়গা যেখানে সবাই বলে ভূত 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 বলে জিনিসটা আমি মানি না, কোনোদিন মানতে পারবো না, যে কোনো না কোনো কিছু আছে, সেই জন্য আমার মনে স্ট্রাইকটা করেছিল। যাই হোক, ভাই বোন তো পেয়ে গেল। এই ছিল আমার প্রথম গল্প। কেমন লাগলো তোমরা জানিও। মেয়েটা একটা ভুলের জন্য কিন্তু বদমাশগুলো ধরা পড়লো। তো ঠিক বলেছ, মেয়েটা ভুলের জন্য বদমাশগুলো ধরা পড়লো, এটাও বলা যেতে পারে। ধরা তো পড়লো, 4 জনই ধরা পড়েছে। চলো, শয়তানি করার জায়গা, গুন্ডামি করার জায়গা, নষ্টামি করার জায়গা, যা বলি শুনবি, সবটাই ঠিক আছে। কিন্তু আমি এখানে জানতে চাইছি তোর শরীর কেমন আছে, তোর বিপি কি কমলো আমাকে জানাস। আমি আজকে ফোন করবো ভেবেছিলাম, করিনি, যে তুই বেড রেস্টে আছিস তাই জন্য করিনি, কাল তোকে ফোন করব। আচ্ছা, এবার আসি আমি দ্বিতীয় গল্পে। আমি না সবগুলো দেখতে পেলাম না, এখন তো আসছে কমেন্টস, এখন আসছে। ভেরি ইন্টারেস্টিং। ওকে, থ্যাংক ইউ। আজকে আমি কিন্তু সত্যি বলছি, আমি খুব ভয়তে বসেছিলাম যে আজকে আমি কী গল্প বলবো জানি না। শুধু মেয়েটাকে দেখে না, কালকে ঝুঁপি যখন এসেছে তখন থেকে মাথা আসবে শুনেছি, যেহেতু মর্নিং ফ্লাইটে আসবে, তখনই আমার মাথা খেলে গেল যে আমার ঝুমা আসছে, তাহলে তো 2 দিন তো আছে, একটা লাইভে আমি চলে যাই, নাহলে তো আমার দ্বারা ওই যে দেখ না ওইটাকে পাহাড়া দিয়ে বসে আছে, আর ও সেই থেকে রেগে যাচ্ছে মা কেন এখানে একা বসেছে, ওকে কেন বসাচ্ছি না আমি পাশে। চলো দ্বিতীয় গল্পটা বলি। তনুশ্রী ব্যানার্জি কিছু লিখিতে বাংলা। না সে ঠিক আছে, না না আমি পড়তে পারছি, তনু যা লিখেছে আমি পড়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি দ্বিতীয় গল্পটা আসি। আবার জায়গাটার নামটাই তো আমি ভুলে যাচ্ছি, জায়গাটার নামটা হচ্ছে এই তাই ভগবান, কার্শিয়াং, সরি কার্শিয়াং। এইখানটায় কলকাতার মেয়ে, কলকাতাতে মানে কলকাতার বাড়ি, সেখান থেকে ও মানে ওর যখন বিয়ে হয়, বিয়েটা করেছিল নিজেরাই, মানে এটা একটা লাভ ম্যারেজ ছিল। বাড়ি থেকে মত ছিল না, বাবা মা না করে দিয়েছিল যে ছেলেকে আমরা চিনি না জানি না, ভালো কোনো ঘর সেরকম নয়, ও যা যা বলছে আমাদের কিছু ঠিক লাগেনি, তো এখানে বিয়ে হবে না, তোমাকে আমরা অন্য জায়গায় দেখে অন্য ছেলে দেখে বিয়ে দেবো। কিন্তু মেয়েটা ওই যা হয়, বাড়ি থেকে মায়ের আলমারি থেকে টাকা পয়সা, ও মা মেয়ের বিবাহযোগ্য মেয়ে ঘরে থাকলে পরে প্রতিটা মাই কিছু না কিছু তৈরি করে রাখেন, আগে থাকতে তৈরি রাখেন, সেগুলো সব আলমারিতে ছিল এবং সেটা মেয়েটা জানতো যে মা কোথায় রাখে। আর বাড়ির মেয়ে তো জানবেই যে মা কী করছে, কোথায় রাখছে, কী হলো। তো সেই মেয়ে কী করেছে, মানে ছেলেটার সাথে কথাবার্তা ঠিকঠাক করে ওই সমস্ত কিছু ব্যাগের মধ্যে আগে থাকতে তৈরি করে রেখেছে, যত গয়না, বাক্সগুলো নেয়নি, সব গয়নাগুলো বার করে নিয়েছিল। আর টাকা টাকা ভালো মাত্রার টাকা ছিল ঘরে, সেই সব নিয়ে, আর ও নিজের 2-3 জোড়া স্যুট সেগুলো রেখে একটা ব্যাগ প্যাক করে রেখেছিল। এবং ছেলেটাকে বলে দিয়েছিল ছেলেটাকে বলে দিয়েছিল যে কোথায় ওরা দেখা করবে। তো ছেলেটা বলেছে যে দেখো, ও জায়গা বলে দিল যে এরকম জায়গায় দুর্গা মন্দির ছিল, দুর্গা মন্দিরের পেছনে আমি দাঁড়িয়ে থাকবো, তুমি সেখানে চলে এসো। কটার সময় গেছে? রাত্রি 11টার পর, কারণ বাবা মা শুয়ে পড়ে। তারপরে ও চুপচাপ করে সে ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজার নিচের দরজা, যেটা ফ্ল্যাটের নিচের দরজা যেটা লক করতে হয়, সেটা ওর মা যখন বলেছিল প্রতিদিন মেয়েটাই বন্ধ করে। মা খেয়ে দিয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেলে পর সব কিছু করে দিয়ে মা ঘরে চলে যান, মেয়েকেই বলে যায়, মেয়ে রোজই লাগায়। তো মেয়েকে বলেছে দরজা বন্ধ করে নিস, বলে হ্যাঁ বন্ধ করে দেবো, চিন্তা করো না। তো
তো মা চলে গেছে, মেয়ে দরজা বন্ধ কী করে, মেয়ে তো জানে যা দরজা তো আমি এখান থেকে সরে যাব। সে দরজা ও শুধু ভিজিয়ে রেখেছিল, গেটে কোনো লক ফক কিছুই লাগায়নি। ও সেই ব্যাগ নিয়ে চুপচাপ বাইরে থেকে বেরিয়ে গেছে, আর নিজের মোবাইলটা নিয়ে চলে গেছে, গিয়ে ওখানেও পৌঁছে গেছে। ঠিক দুর্গা মন্দিরের পেছনে সত্যি কথা ছেলেটা ওয়েট করছিল। সেখান থেকে তারা দুজন ওখান থেকে পালিয়ে চলে যান। আগে দুর্গা মন্দিরে গিয়ে যে মায়ের সিঁদুরের কৌটোটা বাইরে ছিল, একটা ওই মাটির ইসের মধ্যে সিঁদুর রেখে দেয় না, যে আসে সে কপালে লাগিয়ে নেয়, সেখান থেকে নিয়ে ওকে সিঁদুরটা লাগিয়ে দিয়েছে। মন্দির তো বন্ধ, মন্দির বন্ধ, মাকে দেখা যাচ্ছে না। ওই একটা মাটির ভাঁড়ের মধ্যে এরকম একটা সিঁদুর গোলা বাইরে দরজাটার সামনে যে ছিল গেটের সামনে, সেখান থেকে সিঁদুর নিয়ে ওকে পরিয়ে দিয়ে ওখান থেকে ওরা কেটে পড়ে। তো মেয়েটা শুধু জিজ্ঞাসা করলো যে তুমি যে এলে আমাকে সিঁদুরও পড়াচ্ছ, তোমার ব্যাগ কোথায়? বলছে ব্যাগ কিসের জন্য? বলে ব্যাগ কিসের জন্য, আমরা দুজনে পালাচ্ছি, আমি তো ব্যাগ এনেছি, তো তুমি কিছু আনোনি? তো বলছে হ্যাঁ আচ্ছা আমার পকেটে আছে। বলতে তোমার জামা কাপড়? বলে না জামা কাপড় কী লাগবে, এক জোড়া কিনে নেবো, এক জোড়া কিনে নেবো, পরে দেখা যাবে, কিছুদিন পর তো এরা মেনেই নেবে, দেখা যাবে। তো মেয়েটা কিরকম একটা প্রথমে একটা থতমত খেয়ে গেল, ধোকা খেলাম নাকি, কী হলো? তো বলছে যে না না চিন্তা করো না, তো গাড়ি তৈরি রেখেছিল, গাড়ি তৈরি করা ছিল। বলছে আমরা যাব কোথায়? বলছে যে যাব আমরা অনেক দূরে যাব, চলো এখান থেকে, এখানে থাকলে তো হবে না, আমরা অনেক দূরে চলে যাব। অনেক দূরে যাবো বলতে সেই যে গাড়িটাতে করে, কারণ ওর তাতে বুঝতে পারলো যে গাড়িটাও নিজের নয়, এ তো ভাড়া করা গাড়ি। ঠিক আছে, স্টেশনে নিয়ে গেল, স্টেশনে নেবে বললো যে তাকে কি বললো, সে চলে গেল। তো ভাবলো, বললো, জিজ্ঞাসা করলো আমরা স্টেশনে কী করতে এসেছি, তাহলে কি আমরা ট্রেনে করে কোথাও যাব? বলে হ্যাঁ আমরা ট্রেনে করে যাব। এইসব কথাবার্তা এদিক ওদিক বলে টলে ওরা মোট কথা গিয়ে পৌঁছলো কার্শিয়াং। কার্শিয়াং দেখতে বললো যে আমরা তো অনেক দূরে চলে এসেছি গো। বলে হ্যাঁ আমরা অনেক দূরে এসেছি, চিন্তা করো না। তো বলছি কিন্তু তোমার কাছে কোনো জামা কাপড় নেই, আমার কাছে মাত্র 2-3 জোড়া স্যুট, এদিকে কী হবে? বলে চিন্তা করে কী আছে, মার্কেট নেই? তুমি কি টাকা পয়সা আনোনি? বলে এনেছি, টাকা পয়সা তো এনেছি। ও তাহলে ঠিক আছে কিনে নেবো, যা লাগবে আমরা কিনে নেব। একটা হোটেল ভাড়া করলো প্রথম দিনটা হোটেল ভাড়া করে তারপরে ও কী করলো, সেখান থেকে মেয়েটাকে কাছ থেকে জানতে চাইলো, ঘরে ঢুকে পর জানতে চাইলো, দেখি তুমি কী কী এনেছো আমাকে দেখাও তো। তো সমস্ত গয়না বার করে দিল। বলে দেখো আমাকে কী কী এনেছো, সব গয়না বার করে দিল। গয়না বার করে দিয়ে আর যে ক্যাশ টাকা নিয়ে গিয়েছিলো, ক্যাশ টাকা না হলেও প্রায় 5 লাখ টাকা মতো ঘরে ছিল, ও নিয়ে গিয়েছিলো, পুরো দিয়েছে। তো বলে বাহ, চলো কয়েকটা দিন তো যাবে, তারপরে এর মধ্যে আমি দেখে নেবো, যদি আমরা এখানেই থাকি আমি কোনো কাজ খুঁজে নেব, চিন্তা করো না, আমি সব রকম কাজই করতে পারি। মেয়েটা আসলে ফেসে গেছিল, ছেলেটা দেখতে দারুণ ছিল, যাকে বলে হ্যান্ডসাম। ও সেই ওতে ও বুঝতে পারেনি, কোনো দিনও জিজ্ঞাসাও করেনি যে চাকরি বাকরি কী করে, কোথায় কী করে। এখন সব কিছু জানতো কি জানতো না এটাও কিন্তু পরে বোঝা যায়নি, কেন বলার, চলো সেটা পরে শুনবে। মেয়েটা যাই হোক আছে, সব দিল। ও সেগুলো নিয়ে ওর ব্যাগটার মধ্যে ভরলো, শুধু জামা কাপড়গুলো বার করে ওই যে ওখানে ঘরে একটা টেবিল ছিল, টেবিলটার উপরে রেখে দিল, দিয়ে গয়নাগুলো আর টাকা, ক্যাশ টাকাগুলো সমস্ত ওই ব্যাগটার মধ্যে ভরলো, ভরে ব্যাগটা রেখে দিল। এবার বিকেল হয়েছে পর, এই 3-4 বাজে, বিকেলও হয়নি, তখন বললো চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, ঘরের মধ্যে কেন বসে থাকবো, চলো একটু বাইরের থেকে সাইড কী কী আছে একটু দেখে আসি। মেয়েটা খুব খুশি, নতুন বিয়ে হয়েছে, স্বামীর সাথে বাইরে বেড়াতে যাচ্ছে। তো বললো যে ঠিক আছে, নিয়ে গিয়ে এখানে এটা দেখছে, ওটা দেখছে, সেটা দেখছে। তো বলছে জানো ওই ইয়েতে আমি শুনেছি এখান থেকে নাকি সকালবেলার সূর্যটা খুব সুন্দর দেখা যায়, তো আমরা কিন্তু কাল সকাল সকাল আসবো, সূর্য দেখবো। বলে এখন তো এখানেই থাকবে, তো চিন্তা করছো কেন, রোজই দেখা যাবে কখন না কখন, আমি আশেপাশে কোনো ঘর নিয়ে নেবো, চিন্তা করো না। আচ্ছা, এবার ঘুরেছে, ঘুরে একটা উঁচু টিলার মতন, পাহাড় ঠিক বলবো না, একটা টিলার মতন ছিল, সেই টিলাটার উপরে উঠেছে। বলছে যে এত উঁচুতে, বলে চলো না ওখানে দাঁড়িয়ে ফটো তুলবো, খুব সুন্দর ফটো উঠবে। বলো ঠিক আছে। ইন দ্য মিন টাইম বাইরে থেকে ওই হোটেল থেকে বেরোবার সময় ছেলেটা কী করেছিল, বলেছিল যে তোমার
যে কানের দুলটা কি সোনার? বলে হ্যাঁ সোনার। বলে সোনাটা খুলে রাখো, নতুন জায়গা আমরা এসেছি, আমরা তো এখানে কাউকে চিনি না যাই না, সোনার জিনিস পরে যেও না, এগুলো ঘরে রেখে যাও। আর তোমার মোবাইলটা তুমি ঘরে রেখে যাও, আমার সাথে একটা মোবাইল আছে, তাতেই চলবে। মেয়েটা অতিরিক্ত বিশ্বাস যাকে বলে, মোবাইল রেখে গেছে, কানে সোনার দুলটা সেটা খুলে গেছে, হাতে একটা আংটি ছিল সেটা খুলে গেছে, ঘড়ি সেটা পর্যন্ত ঘরে খুলে রেখে গেছে। বলছে ঘড়িটা কেন খোলা হচ্ছে? ঘড়িটা হাতে থাক না। বলছে দূর বোকা মেয়ে। হঠাৎ করে মনে করো চারপাশ যে আমাদের ওরকম যেরকম গাল জড়ানো গল্প শুনিয়েছে। মেয়েটা ভাবলো ঠিকই হবে, যখন ও বলছে ও সমস্ত ঘরের মধ্যে খুলে দিয়েছে, সেগুলো সব ব্যাগের মধ্যে রেখে দিল। বলছে দেখো তোমার সামনে আমি তোমার ব্যাগেই রাখলাম, ভয় পেও না, আমি নিচ্ছি না কিছু। এখন কথার ভাজে যে কথা আছে সেটা তো বুঝতে পারিনি। সে টিলার ওপর চড়েছে, ফটো তুলবে, টিলার ওপর চড়ে খানিকটা বসেছে। তো সেখান দিয়ে ওকে খুব ভয় লাগছিল। ও মনে ভাবছে এখান থেকে যদি পা পিছলে একবার পড়ে যাই তাহলে তো আর আমার টুকরো পাওয়া যাবে না। এটা আমি ও বুঝতে পেরেছে। তখন ও হাতটা ধরে বলছে যে দেখো একবার উঁকি মেরে দেখো তো তোমার পেছনে। তো উঁকি মেরে দেখছে যে একদম খাই যাকে বলে, যে আমি এখান থেকে কেউ পড়ে গেলে পর সে খাইতে গিয়ে পড়লে সে খাই থেকে কেউ তুলবে না সাত জীবনেও। তখন বলছে যে না এখান থেকে চলো, আমাকে খুব ভয় করছে, এখান থেকে নেবে, আমরা চলো না ওই সমতলের জায়গাটায় যাই। বলে বেশ, তো তুমি এখানে উপরে একটু বসো, একটা ফটো তুলি তোমার সুন্দর করে, তাকে তুমি চিরকাল মনে রাখতে পারবে যে হ্যাঁ আমরা এমন করে সুন্দর জায়গায় এসেছিলাম। কারণ রোজ রোজ তো এত উপরে ওঠা যাবে না। সত্যি কথা তাই। ও বসেছে, দুটো ফটোও তুলেছে। তা বলেছে তুমি এরকম ঘাড় ঘুরিয়ে মুখ ঘুরিয়ে, যেরকম বলে আজকাল সবাই, তো ঘাড় ঘুরিয়ে মুখ ঘুরিয়ে সব ঘুরিয়ে ফটো তুলেছে। লাস্ট ফটো তুলতে বলছে এরকম তোমার চুলটাকে খুলে দিয়ে এরকম ঘুরে বসো, তোমার পেছন ব্যাক সাইডের থেকে ফটোটা তুলবো। ও বসেছে, পেছন দিয়ে মেরেছে ধাক্কাটা মেরেছে, ও চিৎকার করে নিচে পড়ে গেছে। এবার ওখান থেকে উঠে মানে দাঁড়িয়ে ওর সামনে একটু ঝুঁকে দেখলো যে না এখান থেকে বাঁচার কোনো গাছগাছালি কোনো কিছু নেই, ও কিছু দিয়ে বাঁচবে না। বলো আপন বিদ্যালয় ছেলেটার কাজই হচ্ছে অ্যাকচুয়ালি এটাই, যে সুন্দর মেয়ে দেখে বা একটু পয়সা যেখান থেকে পাবে সেরকম মেয়ে দেখে এরকম তুলে নিয়ে যায়, এরকম করে একটু সিঁদুর লাগিয়ে দেয়, দিয়ে কেটে পড়ে। কোথাও না কোথাও ওর নানান রকম জায়গা ছিল, শুধু কার্শিয়াং বলে একটা কথা নয়, ও যেখানে ঠিক মনে করতো কারণ একই জায়গা দ্বিতীয়বার যেত না, করে সেই টাকা পয়সাগুলো নিয়ে বাস এই যে ইনকাম, এটা হচ্ছে ওর ইনকাম, অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে ওইটাই। চলে গেছে, গিয়ে সেখান থেকে হোটেল থেকে পরের দিনকে তো সেই কাউন্টার থেকে জিজ্ঞাসা করেছিল যে আপনার ওয়াইফ, বলে ও আগেই নেবে গেছে, একটু বাড়িটা একটু দেখতে চায়, আগে নেবে গেছে, কোনো ব্যাপার নয়। বিল পে করে দিয়ে ও বেরিয়ে পড়েছে। সেখানে যে নাম লিখিয়েছে সেও গেল অন্য নাম লিখিয়েছে, ওর যা মনে আসে যখন যেখানে নাম মনে আসে সেখানে সেই নাম দিয়ে দেয়। বেরিয়ে গেছে, বেরিয়ে চলে গিয়ে কয়েকটা দিন এদিক ওদিক ঘুরেছে। ওখানে একটা দোকানে সোনার গয়না কিছু বিক্রি করেছে, করে ক্যাশ টাকা করেছে। আর কিছু গয়না ওর সাথে আরও ছিল যেগুলো ভালো দাম পাচ্ছিল না, সেই জন্য সেগুলো বিক্রি করেননি তখনও, কিন্তু ক্যাশ টাকা বেশ ভালো হয়ে গেছে। ব্যাগ নিয়ে সে ওখান থেকে বেরিয়ে পড়লো। কলকাতাতেও আসেনি, কোথায় ছিল তা কেউ জানে না। তারপরে ও কী করলো, বেশ কিছুদিন পর ও বাড়িতে ফেরার পর সাধারণভাবে যেরকম মা বাবারা জিজ্ঞাসা করেন কোথায় ছিলিস এতদিন, কী ব্যাপার, তো বাবা জিজ্ঞেস করেছিল কী রে তুই পুলিশের ধরা পড়েছিলি নাকি? বলে পুলিশ কেন আমাকে ধরবে, আমি কি কিছু চুরি চামারি করেছি? বলে তো তুই যে এতদিন ধরে যে বাইরে চলে যাস, এত টাকা পয়সা তুই কোথার থেকে পাস? আমি তো তোকে দিই না এই টাকা পয়সাগুলো, তাহলে তো টাকা পয়সা আসে কোত্থেকে হাতে? আর তুই বাইরে থেকে যখন চলে যাস কিছু বলেও যাস না, কাজে তোর কাছে কোনো জামা কাপড়ও থাকে না, তা তুই এতদিন ঘোরার জন্য, তুই থাকার জন্য তোর নিজের জামা কাপড়, তো খাওয়া দাওয়া এগুলো কোথার থেকে হয়? এই টাকাটা কোথার থেকে পাস তুই? তো যে বাবা আমি এখন একটা বড় ছেলে হয়েছি, ইয়াং ছেলে, আমাকে এত কথা প্রশ্ন করবে না। বলে প্রশ্ন করবো না, আজকে আমি প্রশ্ন করবো না, কালকে তো অন্য কেউ প্রশ্ন করবে। হ্যাঁ বাবা এখানে আছি, অন্য কেউ প্রশ্ন করবে, তখন তো তোকে জবাব দিতে হবে। তো সাধারণভাবে মায়েরা একটুখানি বেশি স্নেহ, তো তুমি কেন এত ওকে জিজ্ঞাসা করছো, এত কথা কেন বলছো? ছেলেটা দুদিন পর ছেলেটা বাড়িতে এসেছে, আহারে আমার ছেলেটা শুকিয়ে গেছে। বুঝলি তোমার ছেলে শুকিয়ে গেছে? তোমার ছেলের কোনো জায়গা দিয়ে শুকোয়নি,
তুমি এরকম ঢাক চাপা করে না ছেলেটাকে আরও নিচে নামিয়ে দিচ্ছ। তোমার ছেলে কিছু করে না, তাহলে ওর খরচা কোথা দিয়ে চলে? কে ওর খরচা তোলে? আমি একবার জানতে চাই। তো মা বললো ঠিক আছে, ছেলেটা এখন স্নান টান করুক, খাওয়া দাওয়া করুক, পরে তুমি জেনো কোনো এক সময়, এখন ছাড়ো, আমার ছেলের পেছন ছাড়ো, যখনই তুমি সময় পাও ছেলের পেছনে আটকে ধরো, যেরকম মায়েরা করেন। কিন্তু মার বোঝা উচিত ছিল ঘটনাটা তো সত্য, যে তার ছেলে কোনো চাকরি বাকরি করে না, কোনো কিছুই করে না, তাহলে এতভাবে তার চলছে কী করে? ল্যাভিশ লাইফ সে কোথা থেকে মেনটেন করছে? সেসব শুনলো না। যাই হোক, তারপরে গিয়ে ছেলেকে 2-3 দিন পর তিনি আবার বেরোলেন খোঁজে। কিন্তু সে যে ব্যাগটা এনে তার একটা আলমারি ছিল, সেই আলমারিতেই রেখেছে। ঘটনাচক্রে সে চাবি যে ঘুরিয়েছে, চাবি ঘুরিয়ে সে চাবিটা নিজের কাছে রাখে, চাবি সে বাড়িতে রাখে না। সেদিনকে কোনো একটা কারণে, হয়তো কোনো ফোন এসে গিয়েছিল বা কিছু ছিল, কিছুটা কারণে ওই চাবিটা ওতে লাগানো ছিল, যে চাবিটা ওতে লাগানোই রয়ে গেছে। ও মা সেটা খেয়াল করেছে কি করেনি সেটা কেউ জানে না। বাবা বেরোবার সময় বাবা দেখেছে ছেলের ঘরে উঁকি মারতে, দেখে যে ছেলে তো ঘরে নেই, আলমারিতে চাবিটা ঝুলছে। উনি চট করে গেছেন আলমারির কাছে, গিয়ে চাবি খুলেছে। খুলে ও 3-4খানা ব্যাগ পেয়েছেন। 3-4খানা ব্যাগ দেখে ওনা বললো যে ছেলের কাছে এতগুলো ব্যাগ। তো প্রথমেই ওনার হাতে পড়েছে ওই ব্যাগটা, যে ব্যাগটা নিয়ে ওইখান থেকে এসেছিল। সেই ব্যাগটা খুলেছে, খুলে তাতে কিছু গয়না, তখনও তো ওর কাছে বেঁচে ছিল গয়না, বলতে যে মেয়ের হাতে বাউটি দেবে আর বালা দেবে, বালা আর বাউটি এই দুটো বিক্রি করতে পারেনি কেন? ওখানে ওরা কেউ সেরকম দাম পাচ্ছিল না। সেটাও ঠিক করেছিল কলকাতায় বিক্রি করবে, কলকাতা তৈরি করার জিনিস কলকাতাতেই বিক্রি করবে। আর থাকার মধ্যে মেয়েটার হাতের ঘড়িটা, মোবাইল, মেয়েটার মোবাইল, ঘড়ি আর ওই দুটো গয়না, তাছাড়া কিছু নেই। বাকি ব্যাগগুলো চেক করলো, বেশিরভাগই সব খালি। কোনটাতে একটা 100 টাকা নোট পড়ে আছে, কোনটাতে একটা কিছু পড়ে আছে, সামান্য সামান্য কিছু, কিন্তু সেই ব্যাগগুলো খালি। ব্যাগগুলো ফেলতে পারেনি, ফেলার সময় পায়নি কি জায়গা পায়নি সেসব জানি না, তবে ও ব্যাগগুলো ছিল, কিন্তু এই ব্যাগটার মধ্যেই আসল জিনিসগুলো পড়েছিল। ওর বাবা ওই ব্যাগটাকে ওখান থেকে তুলে নেন, নিয়ে লক করেন, করে চাবিটা নিজের কাছে রাখে। এই ব্যাগটাকে নিয়ে গিয়ে নিজের আলমারিতে রেখে, সে আলমারির চাবি জানে বউ খুলবে, বউ খুললে হাফিস করে দেবে ছেলেকে বাঁচানোর জন্য। ও সেই চাবিও নিজের কাছে রাখেন, রেখে তিনি গেছেন অ্যাজ ইউজুয়াল অফিসে গেছেন। অফিস থেকে নিয়ে উনি ছুটি নিয়ে বলছে আমার ভীষণ একটা দরকারি কাজ আছে, আমি আজকে যাচ্ছি, কাল এসে দেখবো সব কাজ। বেরিয়ে গিয়ে উনি সিধে গেছেন থানায় গিয়ে পুলিশকে উনি সমস্ত ঘটনা খুলে বলেছেন যে আমার ছেলের সত্যিকারে কোনো কাজকর্ম কিছু সে করে না, কিন্তু সে থেকে তার যে খরচা, তার যে স্টাইল, তার যে মানে চলাফেরা, বা এই যে এতদিন থেকে বাইরে থাকে, তার জন্য তো টাকার প্রয়োজন পড়ে। সে টাকা সে কোথার থেকে পায়? আমি কোনো দিন তাকে কোনো টাকা দিই না। কোনো সময় আমার কাছ থেকে 100 টাকা কি 500 টাকা, বড় জোর যদি দিই তাকে 500 টাকা, এই বিষয়ে আমি কোনো টাকা তাকে দিইনি। তাহলে সেই খরচাগুলো সে পায় কোথা থেকে? সেই খোঁজ করতে করতে কালকে যখন আমার ছেলে ঘরে এসেছে, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম, তাতে আমাকেই বললো যে আমি এখন অনেক বড় হয়ে গেছে, আমার অত জিজ্ঞাসা করবে না, তোমার থেকে আমি নেই না কিছু, তোমাকে আমার কিছু দেওয়ারও নেই, কাজে তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করবে না। আর তারপরে ওর মা যেন বাঁচিয়ে নিয়ে যায় যে আমার ছেলেটা শুকিয়ে গেছে, খেয়ে খাওয়া দাওয়া এরকম সব ইত্যাদি হয়ে গেল। কিন্তু কোনোদিন ও আলমারিটা আমি হাত দিতে পারতাম না, কারণ চাবি তো কোনোদিন পাইনি। আজকে আমি বেরোবার সময় দেখেছি ও আলমারিতে চাবিটা ঝুলতে দেখে আমার সন্দেহ হয়। আমি ও আলমারিটা খুলে আমি আরও 3টে ব্যাগ আলমারিতে আছে, সেগুলো ফাঁকা। কিন্তু এই যে এই আলমারিটার চাবিটার, ওর মানে চাবিটার এই ব্যাগটা পেলাম খুলে, এবং এই ব্যাগটা আমি এই জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি। এই দেখুন সেই ব্যাগ, ওই ব্যাগটার সাথে নিয়ে গিয়েছিল। এই দেখুন সেই ব্যাগটা খোলার পর দেখা গেল একজোড়া বালা, একজোড়া বাউটি, আর ওর হাতের ঘড়িটা, মোবাইল পেতেই ওনারা সেই মোবাইল দিয়ে দিলেন যে চেক করো যে কোথায় আছে, লাস্ট কোথায় ছিল,
সমস্ত ট্র্যাক করে ওরা বার করলেন। বললো আপনি বসুন, আপনার ছেলে কোথায় আছে এখন? বলে সেও আমি জানি না, ছেলে তো বেরিয়ে গেছে। এবং নিশ্চয়ই কোনো এরকম কোনো ফোন ছিল বা এরকম কোনো কিছু কাজ ছিল যার জন্য সে খেয়াল করেনি যে তার আলমারির চাবি ঝুলছে। তা নাহলে কোনো দিন চাবি ছেড়ে যায় না। ও যদি ওয়াশরুমেও যায় চাবি ওর সাথে থাকে, তাহলে এই সময় চাবিটা ঝুলছিল। আমার নিশ্চয়ই এমন কোনো কাজেও বেরিয়েছে যেটা কেউ জানে না। বলছে ছেলের ফোন নাম্বারটা দিন। ফোন নাম্বার দিয়েছে। তো আগে ওনারা ফোন করেননি, আগে শুধু বললো যে ফোন নাম্বারটাকে ট্র্যাক করতে থাকুন। ট্র্যাক করতে করতে দেখা গেল এই ফোনটা মানে বাড়িগঞ্জ ছাড়িয়ে গিয়ে সেখানে তোমার ওই প্ল্যাটফর্মের বলছে যে ছেলে এখানে ওয়েট করছে। তারপরে ছেলেকে ফোন করা হলো, ও বাবাই করলেন একটা ফোন। তো বলছে হ্যাঁ বলো, কী বলছো? বলছে তুই কোথায় রে এখন? বলছে যে কেন? আমি একটু অন্য কাজে এসেছি। বলে যে কাজে আসিস, আমার না কীরকম শরীরটা খুব অসুস্থ লাগছে, বোধহয় মানে বুকটার মধ্যে খুব ব্যথা করছে, আমি পারছি না, আমি পড়ে রয়েছি, আমাকে এসে তুই বাঁচা একটু, আয় চলে আয় বাবা, তাড়াতাড়ি চলে আয়। করে ফোন করেছে তুমি কোথায় আছো? উনি বলেননি যে উনি থানায় আছেন। উনি রাস্তাটা এটা দিয়েছেন যে অমুক রাস্তায় ওরকম জায়গায় একটা বেঞ্চের উপর দেখা আমি আধা অবস্থা পড়ে আছি, আমাকে কেউ বাঁচানো নেই এখানে, তুই শিগগিরই আয়, বাবাকে যদি দেখতে চাস শিগগিরই আয়। তো ভাবলো তো ঠিক আছে বাবা আসছি। মনে মনে ভাবলো লাস্ট সময় কারণ একই তো ছেলে, সব তো পাবে, বাবার যা কিছু আছে সব তো সে পাবেই, জানা ঘটনা। তাহলেও গিয়ে দেখি এসেছি। এসে দেখেছে যে বাবা এরকম করে আদাসো অবস্থা পড়ে রয়েছে। বাবাকে এরকম করে ধরতে যাবে, পেছন থেকে পুলিশে ওকে ধরেছে। তারপর বলছে এটা কি হলো? বাবা উঠে বসেছে, বলে এটাই হওয়ার ছিল, এটা আমি করেছি। বলে তুমি বাবা হয়ে এরকম করে ছেলেকে পুলিশে ধরে দিচ্ছ কেন, কী কারণে? আমি কি করেছি? চুরি না ডাকাতি? বলে চুরি ডাকাতি তো খুব সাধারণ জিনিস, আমার ভাষায় যে চুরি ডাকাতি তো খুব সাধারণ জিনিস, তুমি এই সমস্ত কোথার থেকে পেয়েছো? তুমি কোথায় থাকো, তুমি কোথায় ছিলে? এইসব জবাব ওই যে ধরেছেন তোমাকে তাদের কাছে দেবে। চলো চলো। বাবা নিজের হাতে একটা হাত বাবা ধরেছিল। তখন পুলিশও বলছে যে আপনি চিন্তা করবেন না, আর ওর পালাবার কোনো রাস্তা নেই, ও পালাতে পারবে না। বলে না, এই হাতটা আমি যখন ও ছোটো ছিল, যখন ও প্রথম হাঁটা চালু করলো, তখন এই দুটো আঙুল দিয়েছিলাম ওকে সাহারা ধরার জন্য, যে নে বাবা দাঁড়িয়ে পড়। দুটো আঙুল থেকে পুরো হাতটাই দিয়েছিলাম বাড়িয়ে ছেলের কাছে, যে নে বাবা চল সাথে। আর সেই ছেলে এখন আমার এই হাতটাকে ছেড়ে, এই হাতটা ভরসা করতে পারলো না, ও সেই হাত ছেড়ে দিয়ে ও অন্যান্য হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। এবং সেই হাতগুলো তো সুবিধার নয়। এক পিতা যেরকমভাবে বুক দিয়ে আঁকড়ে ধরে, একটা গাছের শেকড় যেরকম আঁকড়ে পড়ে থাকে মাটিটাকে, সেরকম আঁকড়ে ধরে পড়েছিলাম ছেলেকে। সেই ছেলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই হাতটা একবার ইচ্ছে করছে যে একবার, কেন ও যা অপরাধ করেছে হয়তো ধরা পড়েছে এখন, ওর হয়তো এমন সাজা হবে যে আমি কোনোদিনও হাত ধরতে পারবো না। তাই একবার লাস্টবার আমি ছেলের হাতটা একটু ধরে দেখি, যেটাই কি সেই হাত যে ছেলেকে দুটো আঙুল দিয়ে দাঁড় করিয়েছিলাম। এবার পুলিশ ধরে নিয়ে চলে গেল। বাবা ওখান থেকে বললেন যে দেখুন আপনারা তো নিয়ে গেছেন, আমার যা যা বলার ছিল সমস্ত আগে আপনাদের বলে দিয়েছি, আমি আপনাদের ওখানে সাইন তাও করে এসেছি যে আমি ছেলেকে আজকে ধরিয়ে দেবই, এটা আমার মনে প্রমিস ছিল, আমি কাল রাতেই প্রমিস করেছিলাম। তো অনেক হয়েছে, কার কত ঘর নষ্ট হচ্ছে আমি ঠিক জানি না। তো কাছাকাছি এই সময়টায় আমি আমার মনে প্রমিস করে বেরিয়েছিলাম যে আমি আমার ছেলেকে ধরিয়ে দেবো, ছলে বলে কৌশলে যেভাবে হোক। তো যাই হোক, কাজে লেগে গেল। নিজান যদি আমাকে আপনারা অনুমতি দেন, আমি খানিকক্ষণের জন্য আমি বাড়িতে যেতে চাই। তখন বললো বাবা তুমি এটা ভালো করলে না, মা কিন্তু তোমাকে ছাড়বে না। বলে সে আমি জানি তোমার মা আমাকে ছাড়বে না, আমি তোমার মাকে ছেড়ে দেবো, কারণ আমার কোনো উপায় ছিল না। তুমি দুদিন পরে তুমি টের পাবে যে তোমার কী উপায় হবে। তোমার মা আমাকে ছাড়বে কি ছাড়বে না সেটা আমি দেখবো, তোমার মা আমাকে না ছাড়ুক, আমি তোমার মাকে ছেড়ে দেবো। কেন এক মা হয়ে সন্তানের সম্বন্ধে কোনো রকম খোঁজ খবর না রেখে শুধু তার উপর আঁচলটাকে চাপিয়ে রেখে দিলে পর তো চল, সেই আঁচলের তো কোনো দাম নেই, আমি সেই আঁচলের দাম দেবো না। তুমি আমাকে এখনও চেনোনি, আমি সেই আঁচলের দাম দেবো না। যদি ওনারা তোমাকে ছেড়ে দেন, আমার হাত থেকে তুমি আর রেহাই পাবে না।
তারপর পুলিশরা তাকে ধরে নিয়ে গেল এবং তিনি সেখান থেকে বলে বাড়িতে এলেন। বাড়িতে আসার পর উনি বিশ্রাম করেছিলেন। বউর কাছে শুধু 1 কাপ কফি চেয়েছিল যে আমাকে একটা কফি দাও, কিছু বলেননি। এই বলার পর উনি যে বিছানায় শুয়েছেন, তারপরে যে কী হলো জানি না, কেউ জানে না। এরপর কী হলো সেটা খুঁজে বার করতে হবে। এই ছিল আমার দ্বিতীয় কাহিনীটা। আর আমি এখন কিছু বলবো না, কারণ 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে, আমার মাঝখানে এটা কেটেও গেল, কী হলো আমি জানি না। আর গল্পটার মধ্যে একটুখানি টুইস্ট অন্য জায়গায় এসেও গেল। যাই হোক, আজকের মতন আমি এখানেই রাখছি। পরে কোনো দিন আবার যদি ঝুমা আসে, ওর দয়া হবে মার উপর, তখন মার সাথে দেখা করতে আসবে। আসতে পরে আমি প্রত্যেক মাসে হ্যাঁ, ও আবার আসবে, তখন আমি গল্পগুলো ভালো ভালো গল্প বেছে রাখবো। এই পেছনের গল্পটা আমার একটু অন্যরকম হয়ে গেল এই ডিস্টার্বিংয়ের জন্য। এই ডিস্টার্ব যদি না হতাম তাহলে গল্পটা দারুণ ছিল, যে এক পিতা কীভাবে তার ছেলেকে এভাবে বলতে পারে যে আমি তোর হাতটা, শেষবারের মতো তোর হাতটা আমি ধরতে চাই। মানে আমাকে পড়ার পর আমাকে খুব সাংঘাতিক লেগেছিল কি মানে পড়তে পড়তে আমার একটা ফিলিং ভেতরে এসে গিয়েছিলো যে একরকমভাবে একটু কান্নাই বলতে পারো, এরকম ধরনের এসে গিয়েছিলো। কিন্তু সেটা ঠিক আমি সেভাবে গুছিয়ে আনতে পারলাম না। শুধু ওই মাঝখানে যদি ডিস্টার্বেন্স না হতো না, সত্যি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আর এবার সবাই আজকে ইসের ছিল, কারুর ছিল আজকে একটা, কার ছিল তাকে কাটিয়ে আমি এসেছিলাম, সরি। আর এখন রাখছি, পরে কথা হবে। এবার আমি সমস্ত কমেন্টস বসে দেখব, ঠিক আছে? ওকে, বাই, গুড নাইট, রাখলাম। করো। গল্পটা পরে আমি সত্যি কথা লাস্টিংটা আমার